দীর্ঘ 13 বছর পর বাড়ি ফিরছে খানবাড়ির বড় ছেলে মুস্তাকিম খান ফায়েজ। 17 বছর বয়সে পরিবারের সাথে কোনো এক কারণবশত মনোমালিন্য হয় দেশ ছেড়েছিল ফায়েজ। আজ এত বছর পর দাদির ইচ্ছায় দেশের মাটিতে 13 বছর পর পা রাখলো ফায়েজ। এয়ারপোর্টে এসে দেখলো তার আগে তার বাবা তৌফিক খান আর ছোট চাচা তারিফ খান দাঁড়িয়েছিল। এত বছরে বাবা চাচার চেহারায় একটু পরিবর্তন দেখা দিলেও চিনতে ভুল হয়নি ফায়েজের। মাঝে মধ্যে মায়ের সাথে কথা হলেও কথা হয়নি বাড়ির অন্য কোনো সদস্যদের সাথে, তবে দাদির সাথে প্রতিদিন কথা হতো। নরম কণ্ঠে ফায়েজ বলল, আসসালামু আলাইকুম আব্বু। জবাবে তৌফিক খান উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আর কত বছর পর ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন তা বলার বাহিরে। কতটা রাগ ফুঁসে সে সেদিন দেশ ছেড়েছিল আজ তিনি বুঝতে পেরেছেন, কিন্তু সেদিন কি কিছু করার ছিল না? বাবাকে ছেড়ে চাচা তারিফ খানকে সালাম দিল ফায়েজ, তারপর বলল, আসসালামু আলাইকুম চাচু। আদরে কণ্ঠে তারিফ খান বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছিস বাবা? ফায়েজ বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা ভালো আছো? তারিফ খান বলল, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, চল বাসায় যাই, তোর জন্য সবাই অপেক্ষা করছে। তিনজনে কথা না বাড়িয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। যার জন্য দেশে আসা ফায়েজের তিনি হলেন তার দাদি আরজুমান খান। তিনি স্বামীহারা হয়েছেন আজ থেকে 16 বছর আগে। এক হাতে এ পরিবার আগলিয়ে রেখেছেন এতদিন। শেষ বয়সে বড় নাতিকে দেখার জন্য উতলা হয়ে গিয়েছিলেন। চার টানে ফায়েজ দেশের মাটিতে পা রাখলো অবশেষে। ফায়েজের বাবা চাচা মিলিয়ে 3 ভাই। বড়জন ফায়েজের বাবা তৌফিক খান, মেজো চাচা তায়েফ খান আর ছোট চাচা তারিফ খান। ফায়েজ তার বাবা মার একমাত্র সন্তান। তৌফিক খানের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে তামরিন খান উজ্জ্বল আর ছোট ছেলে সায়েদ খান নীল এবং মেয়ে আনাবিয়া খান ঋতু। ছোট চাচার 1 ছেলে 1 মেয়ে, ছেলে ওয়াসিম খান রিক আর মেয়ে ফাইজা খান মুন। তারা যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। 100 গাথা আছে এদের প্রাণ। আর এদিকে 13 বছর পর ছেলেকে কাছে পেয়ে হাসানারা খান খুশিতে ছেলের বুকে কেঁদে দিলেন। আজ তার কাছে আনন্দ লাগছে। অবশেষে ছেলে তার বুকে ফিরে এলো। বুকের মানিক বুকে ফিরলো। সকলকে সালাম দিয়ে হৈ হৈ করে বাড়ির ভেতর প্রবেশ করলো ফায়েজ। সোফায় বসেছিল আরজুমান খান। শরীরের এখন তার আগের মতো শক্তি নেই যে একলা উঠে সামনে যাবে, তাই বসে নাতিকে দূর থেকে দেখছে। ফায়েজ দাদিকে সালাম দিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলো। খুব আদুরে সুরে দাদির মুখে হাত রেখে বলল, কেমন আছো দাদু? আরজুমান আরা নাতিকে পেয়ে আনন্দে কেঁদে দিল। কান্না ভেজা গলায় বলল, এতদিন পর মনে পড়লো আমার কথা। চোখের পানি সহজতে মুছে আবারও ফায়েজ বলল, সবসময় মনে পড়ে তোমার কথা, ইভেন সবার কথা। আর তুমি তো আমার একমাত্র ডার্লিং, তোমাকে কি করে ভুলতে পারি? অভিমান কণ্ঠে আবারও বলল, এখন ডার্লিং বলছিস, অথচ এই ডার্লিংকে ছেড়ে কত বছর তুই দূরে আছিস জানিস? ফায়েজ বলল, আর রাগ করিও না, আর যাব না, তোমার কাছে থাকবো, প্রমিস। বাচ্চাদের মতো দাদির রাগ ভাঙাতে ব্যস্ত হয়ে পড়লো ফায়েজ। সকলে দাঁড়িয়ে দাদি নাতির এই মধুর মান অভিমান দেখলো। হঠাৎ অভিমান করার মতো অভিনয় করে উজ্জ্বল বলল, বাহ, এখন বড় নাতিকে পেয়ে আমার কথা ভুলে গেলে দাদি, নট ফেয়ার। উজ্জ্বল আর ফায়েজ সমবয়সী, ভাইয়ের চেয়ে বন্ধু বেশি। ফায়েজ দাদিকে ছেড়ে উঠে উজ্জ্বলকে জড়িয়ে ধরতে গেলে উজ্জ্বল দূরে সরে যায়। মিছে রাগ নিয়ে বলল, ধরবি না আমায়? এতদিন যখন মনে ছিল না, এখন আমায় ধরতে আসবি না? আমি আপনাকে চিনি না। ভাই ওরফে বন্ধুর যে অভিমান অনেক বেশি হয়েছে বেশ বুঝলো ফায়েজ, তাই আবারও দৌড়ে জড়িয়ে ধরলো উজ্জ্বলকে। এবার উজ্জ্বল আর সরল না। ফায়েজ বেশ কয়েকবার সরিয়ে বলল। হঠাৎ রিক বলে উঠলো, তাহলে তুমি আমাদের বড় ভাইয়া? ফায়েজ উজ্জ্বলকে ছেড়ে দিয়ে রিকের দিকে তাকালো। এর আগে কখনো দেখেনি সে, নাম শুনেছে। তার আরো কয়েকটা ভাই বোন আছে, জানে না ফায়েজ। ছেলেটা বেশ শুকনা, এবার নাকি ক্লাস 9-এ পড়ে, দাদির থেকে শুনেছে। মিষ্টি একটা হাসি দিল ফায়েজ। তার ব্যাগ থেকে 2টো প্যাকেট বের করে রিকের দিকে দিয়ে বলল, জি ছোট মহাশয়, আমি আপনার ভাইয়া। গিফট পেয়ে রিকের আনন্দ দ্বিগুণ হয়ে গেল। তারপর বলল, ধন্যবাদ ভাইয়া, বলে ফায়েজকে জড়িয়ে ধরলো। ফায়েজ পরিবারের সকলের জন্য আনা গিফট তাদের বুঝিয়ে দিল। হঠাৎ একরাশ অভিমান নিয়ে ফায়েজ বলল, আম্মু আমি কোন রুমে যাব? হাসানারা খানের বুকের ভেতরটা ধক করে উঠলো। সেদিন তার জন্য তো ছেলের দেশ ছাড়লো। যদি তিনি না চাইতেন তাহলে ছেলে আজ এতটা রাগ পুষে রাখতো না। তবুও হেসে উত্তর দিলেন, তোর রুমটা বাবা তোরই আছে। আর কথা না বাড়িয়ে দোতলায় চলে গেল লাগেজ নিয়ে। রিক আর মুন নিজেদের গিফট পেয়ে খুশি মতো নাচতে চলে গেল রুমে। রিক আর মুন আবার যমজ বোন হলেও তাদের মধ্যে ভালোবাসা অনেক। একজনকে ছাড়া অন্যজন কিছু বুঝে না, যা খুব কম। ফায়েজের সাথে সকলের দেখা হলেও দেখা হয়নি ঋতু আর নীলের সাথে। ঋতু আর নীল দুজনই ভার্সিটিতে। ঋতু এবার অনার্স প্রথম বর্ষে আর নীল মাস্টার্সে পড়ে। বিকাল 3টায় ঘেমে নিয়ে এক হয়ে বাড়ি ফিরলো ঋতু। ক্লান্ত শরীরে কোন রকম টেনে টেনে দোতলার ঘরের দিকে পা বাড়ালো। নিজের রুমে ঢুকতে গিয়েও থেমে গেল ঋতু। তার পাশের রুমে এত বছর তালা দেখে অভ্যস্ত হয়ে আসা মেয়েটা আজ তালা খোলা দেখে একটু না অনেকখানি অবাক হলো। তবে ক্লান্ত শরীর নিয়ে সব গবেষণা করা তার বাচ্চামো ছাড়া কিছুই না, তাই সেদিকে মনোযোগ না দিয়ে নিজের রুমে গিয়ে বেশ লম্বা একটা শাওয়ার নিল ঋতু। 8টার বেশি সময়ে আড়মোড়া ভেঙে ঘুম থেকে চোখ খুলে উঠলো ঋতু। বেশ ডেব ডেব চোখে করে চারিদিকে তাকিয়ে রইল। ইস, রাত 8টা বাজে, তাড়াতাড়ি যাই, নামাজ পড়া হয়নি আজ। কথা না বাড়িয়ে চলে গেল ঋতু ওয়াশরুমে। নামাজ শেষ করে নিচে নামলো। খানবাড়ির 3 গিন্নি তখন টিভি দেখছে আর আরজুমান খান ছোট নাতনি মুনের সাথে বসে গল্প করছে। আরজুমান খান বলল,
কি রে দাদু ভাই, কখন আসলি? ঋতু বলল, এই তো দাদু বিকেলে আসছি, একটু ঘুম গেছিলাম। আরজুমান খান বলল, আই পাশে বস। ঋতু তার দাদির পাশে বসলো। তখন বাড়ির ভিতর প্রবেশ করলো তিন কর্তা। তারা নিজেদের রুমে চলে গেল ফ্রেশ হতে। রাত 10টায় খান বাড়ির সকলে একসাথে খেতে বসলো। উপস্থিত নেই ফায়েজ আর উজ্জ্বল। আরজমানারা বলল, তোমার ছেলে কোথায় হুসনা? হুসনা বলল, জানি না, সন্ধ্যায় উজ্জ্বলের সাথে বের হয়েছে। ঋতু খাওয়ার বসে একবার চোখ তুলে দেখলো বড় বাবার দিকে। তাহলে তাদের একমাত্র ছেলে ফায়েজ ভাইয়া দেশে এসেছে, কিন্তু আমি তো চিনি না। সে যাই হোক, আমার কি, মনে মনে বলল ঋতু। বড় বাবা বলল, হ্যাঁ মা, তোর নতুন ভার্সিটি কেমন? ঋতু বলল, বেশ ভালো বড় বাবা। বড় বাবা আবারও বলল, তোমার নাকি নতুন টিচার লাগবে শুনলাম। ঋতু বলল, জি বড় বাবা। বড় বাবা বলল, নীল, তোমার পরিচিত কোনো মেয়ে আছে? থাকলে ঋতুর জন্য ব্যবস্থা করে দাও। নীল বলল, জি আব্বু, আমি দুদিনের মধ্যে এনে দেব। খাওয়া শেষে ঋতু নিজের রুমে বসে বড় বাবা আর বড় মার সে ছেলের কথা ভাবছে। তারপর মনে মনে বলছে, আচ্ছা উনি কি আমায় চিনে? আমি চিনি না কেন? মনে নাই কেন? কখনো দেখি নাই কেন? এত সময় হলো দেখলাম না কেন? তার জন্য বুঝি পাশের রুমের দরজা খোলা ছিল আজ, কিন্তু এখন বন্ধ। তাহলে বাসায় না থেকে এত বছর পরে সে বাইরে কি করে? ঋতুর ভাবনার মধ্যে রিক আর মন 2 হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে ভিতরে আসলো। তারপর বলল, আপু তোমার জন্য গিফট। ঋতু বলল, আমার জন্য গিফট এ সময়ে? রিক বলল, অসময় না আপু, সুসময়। ফায়েজ ভাইয়া আসার সময় সবার জন্য গিফট আনছে, তোমারগুলো আমার কাছে দিয়েছে, তোমার সাথে তো দেখাই হয়নি। ঋতু বলল, তাহলে রিকের হাতের গুলো কার জন্য? মন বলল, এইগুলো তো নীল ভাইয়ার। আর তোমরা দুজন তো বাসায় ছিলে না। ঋতু প্যাকেট খুলে চোখ ছানা ভরা। কি সুন্দর একটা 3 পিস আর 2টো শাড়ি, সাথে ম্যাচিং করা চুরি জুয়েলারি। বেশ পছন্দ হয়েছে ঋতুর। বলতে হয় ফায়েজ ভাইয়ার চয়েস আছে। মন বলল, সুন্দর না আপু? ঋতু বলল, হুম রে। মন বলল, আমাদের সবার জন্য আনছে। ঋতু বলল, আচ্ছা মন, ফায়েজ ভাইয়া দেখতে কেমন রে? বিদেশিদের মতো ফর্সা দবদবা বিড়াল নাকি? ঋতুর কথা শুনে মন খিলখিলিয়ে উঠলো। হাসতে হাসতে কোন রকম বলল, ভাইয়া দেখতে সুন্দর, তবে ফর্সা হলেও তোমার বলা বিড়ালের মতো ফর্সা না। কিছুক্ষণ দুই বোন কথা বললো। এরপর মন চলে গেল। ঋতু কতক্ষণ নিজের জামা জুয়েলারি ঘুরে ফিরে দেখলো, এরপর রেখে দিল। আর এদিকে রাত 1টায় বাসায় আসলো উজ্জ্বল আর ফায়েজ। হাসানারা খান সোফায় বসে ছেলের জন্য অপেক্ষায় ছিল। কারো উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, কিরে বাবা, এত রাত পর্যন্ত কই ছিলি? ফায়েজ বলল, আম্মু তুমি এখনো জেগেছিলে? হাসনারা খান বলল, তুই বাহির থেকে এত বছর পর দেশে আসলি, আর আমি ঘুমাই কিভাবে বল? ফায়েজ বলল, আম্মু জেগে থাকিও না তো, বন্ধুদের সাথে মিট করতে গেছি। হাসনারা খান বলল, উজ্জ্বল তুইও আজ দেরিতে আসলি? উজ্জ্বল বলল, আরে বড় মা, আমি তো ফায়েজের সাথে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। হাসনারা খান বলল, আয় তোরা তোদের খাবার দেই। ফায়েজ বলল, না আম্মু আসছি, তুমি ঘুমাও, আর এভাবে জেগে থাকিও না। চোখ বন্ধ করে তৌফিক খান বলল, কি ব্যাপার, ছেলে বাসায় আসলো? হাসনারা খান বলল, আপনি এখনো ঘুমাননি? তৌফিক খান বলল, তোমাকে ছাড়া কি আমি কখনো ঘুমিয়েছি? হাসনারা খান বলল, আচ্ছা ঘুমান, আমি এসেছি। লাইট অফ করে শুয়ে পড়লো স্বামীর পাশে হাসনা। আর এদিকে নিজের রুমে যাওয়ার সময় চোখ পড়লো পাশের রুমের দরজা খোলা এলোমেলো চুলে শুয়ে থাকা রমনের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত পায়ে চলে গেল ফায়েজ। নিজের রুমে গিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। পাক্কা 1 ঘন্টার মতো একটা লম্বা শাওয়ার নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। এরপর সব চিন্তা ভাবনা ফেলে একটা গভীর নিদ্রায় চলে গেল ফায়েজ। আর এদিকে মিষ্টি ভোরের বাতাসে ঋতুর ঘুম ভেঙেছে। তখনও আলো ফোটেনি ধরনীর বুকে। প্রতিদিন নিয়মিত ভোরবেলা উঠে নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ঋতু। আজ তার ব্যতিক্রম হলো না। নামাজ শেষ করে ছাদে একটু হাঁটার স্বভাব নিত্যকারের মতো। আজ সে মাথায় ঘুমটা দিয়ে ছাদে গেল। খানবাড়ির 3 কর্তা মসজিদ থেকে বাসায় ঢুকছে তখন, আর গিন্নিরা চা বানাচ্ছে। তারা 3 ভাই নামাজ পড়ে এসে হালকা চা নাস্তা করে একটু বিশ্রাম নিয়ে নেন। আর জমানারা খান নামাজ পড়ে একটু ঘুম যায়। শরীর আর আগের মতো চলে না। মন ছোট বলে সে এখনো বাবা মার পাশেই ঘুমোয়। তাই সকালে উঠে নামাজ পড়ে পড়তে বসে 2 ভাই বোন। উজ্জ্বল কোথায় জানে না ঋতু। আর নীল, সে তো নামাজ মন চাইলে পড়ে, তবে ফজরের নামাজ কোনোদিনও ঠিক করে পড়ছে বলে জানা নেই। এত বড় ছেলেকে বকা গেলেও মার দেয়া যায় না, তাই সারাক্ষণ তাইফ খান চিল্লায়, কিন্তু লাভের লাভ আজও কিছু হয়েছে কিনা জানে না কেউ। ঋতু ভাবছে তার পাশের রুমে যে মানব এসেছে সে কি রাতে আবার বাড়ি ফিরেছে? আচ্ছা সে কি সত্যি সাদা বিড়ালের মতো? চোখগুলো কুচকুচে কালো, অনেক সুন্দর। এত সব ভাবনার মাঝে ঋতু ছাদে চলে এলো। কিছুক্ষণ পুরো ছাদ ফেলে দোলনায় বসলো। এরপর ফুল গাছে পানি দিল। প্রায় 1 ঘন্টার মতো থেকে নিচে নেমে গেল। তারপর বলল, আম্মু খেতে দাও, খুব খিদে পেয়েছে। একটু জোরে ডাইনিং টেবিলে বসতে বসতে কথাটি বলল ঋতু। রুবি খান তখন বাকি যাদের সাথে সকালে নাস্তা বানাচ্ছে। বাড়ির প্রত্যেকে জানে ঋতু খিদে সহ্য করতে পারে না, তাই রুবি তাড়াতাড়ি করে 1 গ্লাস দুধ আর একটা সিদ্ধ ডিম নিয়ে এলো। খুব আদরে সরে বলল, খেয়ে নে, এতক্ষণ কোথায় ছিলি? গ্লাস থেকে 1 চুমুক দুধ মুখে দিয়ে ঋতু আবারও বলল, একটু ছাদে গেছি, শরীরটা ভোরের বাতাস কেমন জানি প্রশান্তি হলো। আর এদিকে সকাল 9টা বাজে। খানবাড়ির ডাইনিং টেবিলে সকলে বসে নাস্তা করছে। গিন্নিরা খাবার সার্ভ করছে। আরজমানারা চেয়ারে বসতে বসতে বলল, বড় বউ আমার নাতি কোথায় রে? হাসনারা খান বলল, আম্মা আপনার নাতি ওই যে আসছে। হাসনারার কথা শুনে সকলের মতো ঋতু ও সিঁড়ির দিকে তাকালো। তাকাতেই কেমন জানি অজারা শিহরণ বয়ে গেল শরীরের ভিতর। কতক্ষণ তাকিয়েছিল এভাবে হাবলার মতো জানে না ঋতু। মন হালকা ধাক্কা দিয়ে নিচু সরে বলল, এ আপু খাওয়া বাদ দিয়ে বসে আছো কেন? মনের ধাক্কায় ধ্যান ভাঙলো ঋতুর। সামনে তাকিয়ে দেখে ফায়েজ নাস্তা করছে। নিচের দিকে তাকিয়ে আর দাদুর সাথে হেসে হেসে কথা বলছে 2 একটা। খাওয়ার মাঝে তৌফিক খান ছেলেকে বলল, তা পড়াশোনা তো শেষ, এখন কি বাপদাদার ব্যবসার হাল
ধরবা? ফায়েজ বলল, আসছি মাত্র কাল, আজ থেকে ব্যবসার হাল ধরতে হবে কেন? তাছাড়া উজ্জ্বল তো আপনাদের সাহায্য করছে, আমি কেন? ছেলের কথা মোটেও পছন্দ হয়নি তৌফিক খানের, তা তার আদলে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তৌফিক খান আবারও বলল, তাহলে কি আবারও বিদেশে চলে যাবা? ফায়েজ বলল, না আব্বু, দেশে আছি। আচ্ছা ঠিক আছে, আমি 11টায় আসবো। ছেলে তার অফিসে আসবে বলেছে এই অনেক, আর কথা বাড়ালো না তৌফিক খান। এর মাঝে কথা বলল তারিফ খান, তারপর বলল, আমার গাড়িটা রেখে যাবো তাহলে, তুই চলে আসিস ফায়েজ। ফায়েজ বলল, লাগবে না চাচ্চু, আমি চলে যেতে পারবো। তারিফ খান বলল, কিন্তু বাসায় তো আর গাড়ি নাই, আমরা 3 ভাই 3টা নিয়ে যাব। উজ্জ্বল আজ মিটিং এ আছে, ও ওরটা নিয়ে যাবে। ঋতু ভার্সিটি যাবে বাসায় গাড়ি নিয়ে, মন আর গ্রিক স্কুলে যাবে নীলের বাইকে। তাহলে তুই আসবি কি করে? চাচা যে তাকে 2 বছরের বাচ্চার মতো ট্রিট করছে বেশ বুঝতে পারলো ফায়েজ। হেসে বলল, খানবাড়ির ছেলে মুস্তাকিম খান ফায়েজের জন্য গাড়ির অভাব পড়বে না চাচু, তুমি এত চিন্তা করিও না। কথা বলতে না বলতে দারোয়ান বাসার সদর দরজায় দাঁড়িয়ে তৌফিক খানকে বলল, বড় স্যার, বাসার সামনে একটা লোক আসছে, বলছে একটা মোটরসাইকেল ডেলিভারি দিতে আসছে। তৌফিক খান সহ সকলে অবাক হলো, কারণ এ সময় কেউ গাড়ি কিনবে না, তাহলে কার গাড়ি আসলো? হঠাৎ তিনি ছেলের দিকে তাকালো। ফায়েজ তখন খাবার খাচ্ছে। তৌফিক খান বলল, গাড়িটা তোমার নাকি? তৌফিক খানের কথায় সকলে একসাথে ফায়েজের দিকে তাকালো। ফায়েজ খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বলল, জি আব্বু, আমার বাইক খুব পছন্দ, তাই কাল আমি কিনেছিলাম, কিন্তু রাত হয় আর আনা হয়নি, আজ সকালে দিয়ে যাবে বলেছে। সকলে নতুন বাইক দেখার জন্য উঠে বাহিরে আসলো। ঋতু অবাক চোখে তাকিয়ে রইল। 5 ফুট 9 ইঞ্চি উচ্চতার ফর্সা শরীরে কালো শার্ট ফুল করা কোনই পর্যন্ত পরনে একটা কালো জিন্স, যে কেউ দেখলে ক্রাশ খাবে। এখন তো বাইকটাও দেখি কি সুন্দর কালো রঙের, সাথে হেলমেট পরাই, উফ, ফায়েজ ভাইকে কি সুন্দর লাগছে। ঋতু বিড়বিড়িয়ে বলল, আমার ফায়েজ ভাইয়া তো বেশ হ্যান্ডসাম। তো ধন্যবাদ সবাইকে। নীরব ভালোবাসা গল্পটি যেহেতু শেষ, তাই এটা নতুন আরেকটি গল্প দিলাম। আর বাধ্য বিয়ে গল্পটি আসছে, আপনারা কেউ চিন্তা করবেন না। আর যেহেতু লেখিকার প্রবলেমের জন্য একটু দেরি হচ্ছে, তো সবাই অবশ্যই একটু ধৈর্য ধরুন, গল্পটি শেষ করা হবে খুব তাড়াতাড়ি। আর এই গল্পটি কেমন লাগলো জানিয়েন, পরবর্তী পার্ট দিব কিনা সেটাও জানিয়েন, যদি ভালো না লাগে সেটাও বলে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।